সকল অংশীদার, শুধু রাজনৈতিক দল নয়, কিন্তু এখানে সব অংশীদার। এখানে ধরেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে, অন্যান্য সংস্থা আছে, রাজনৈতিক দল আছে, কূটনৈতিকভাবে যেটা একটু আগে যেরকম আশফাক বললেন যে আমাদের বন্ধুরা আছে, তাদের সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে একটুখানি আলাপ আলোচনা প্রয়োজন। চীনের কথা যেহেতু বললেন আপনি, চীনের সাথে কিন্তু আমাদের একটা ফর্মাল ত্রিপাক্ষিক আলোচনার কাঠামো আছে এই রোহিঙ্গার সমস্যা সমাধানের জন্য, বাংলাদেশ, মিয়ানমার এবং চীন। এবং চীন কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকটা মিটিংও করেছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনাটা হয়। কাজে চীনারা আমাদের এই সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা আমাদের সহযোগী। তো কাজেই আপনি যখন এই রকম আরেকটা বড় ধরনের উদ্যোগে যাবেন, যেহেতু তারা আমাদের সাথে কাজ করছে, তাদের সাথেও বিষয়টা আলাপ আলোচনা করে অন্তত তাকে অনবোর্ডিং করতে হবে, যে তারা যাতে ভুল না বোঝে। তো কাজে সেই হিসাবে সব স্টেক হোল্ডার, আবার ডোমেস্টিক স্টেক হোল্ডার ভালো সমন্বয়ের জন্যে, আর আমাদের যারা আঞ্চলিক শক্তি আছে, যাদের সাথে আমরা ইতিমধ্যে কাজ করছি, অথবা যারা আমাদের ভবিষ্যতে এটার প্রতিবন্ধকতা হতে পারে, সেই সকল অংশীদারদের সাথে কিন্তু আলাপ আলোচনা করাটা প্রয়োজন বলে মনে করছি। কারণ এটার একটা ইমপ্লিকেশন আছে, সেটা জেনারেল সাহেব বলছিলেন। একটা হচ্ছে যে এটা আন্তঃরাষ্ট্রীয় একটা ব্যবস্থা, দুইটা দেশের মধ্যে একটা ব্যবস্থা, এক নাম্বার। আর দুই নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের জন্য কিন্তু এটা একটা নতুন অভিজ্ঞতা, আমরা এর আগে কখনো এই কাজটা করিনি। আর তৃতীয় যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে যে ওখানে একটা নন স্টেট অ্যাক্টর আছে, তাদেরকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে এই পদ্ধতিটার মধ্যে। তো কাজে এই বিষয়গুলো কিন্তু বেশ জটিল, এবং জটিল বলেই এখানে বেশ বড় ধরনের একটা আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি, যাতে যদি এটা নীতিগতভাবে হয়েছে তারপরে হয়তো বাস্তবায়নের দিকে যাবে, এই পুরো প্রক্রিয়াটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, তার জন্য এই সকলের সাথেই আলাপ আলোচনা করে নেওয়াটা প্রয়োজন, এবং সবাইকেই আপনার অনবোর্ড যাকে বলি এই আলোচনায় তাদের বলে আপনি মনে করছেন। ভূ রাজনৈতিক অবস্থান থেকে শুরু করে আপনি আঞ্চলিক শক্তির কথা ইতিমধ্যে বলছিলেন, বিএনপি বলছে যে এই ঘোষণা বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান এবং সেই সাথে আঞ্চলিক শক্তির ক্ষেত্রে একটা নতুন জটিলতার ইঙ্গিত দিচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এটি কি জটিলতার কোনো ইঙ্গিত দিচ্ছে? সেটা আমি এই মুহূর্তে দেখছি না, তার কারণ জটিলতার আশঙ্কা থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে ইঙ্গিত আছে কিনা আমি জানি না। তার কারণ হলো যে এটা জাতিসংঘের আওতায় করা হবে, উদ্যোগটা জাতিসংঘের, আমরা সহযোগী, এবং যদি আমরা চীন এবং ভারতের সাথে এটা বিষয়টাতে আলাপ আলোচনা করি, এবং আমি জানি হয়তো অনেকেরই আশঙ্কা আছে যে এখানে অন্যেরা ঢুকতে পারেন কিনা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বার্মা অ্যাক্ট আছে, অনেকেরই শঙ্কা হতে পারে যে এটাকে ব্যবহার করে ওরা আবার ঢুকতে চেষ্টা করে। তো সেটা আপনি কাঠামোগত, যদি আমরা যেটা বললাম যে আমরা যে এগ্রিমেন্টটা করি, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সেটাকে ব্লক করবার সুযোগ আছে। এবং এটা আমি আরও একটু বলি, চীনারা বাইডেন প্রশাসনের শেষ দিকে এসে তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে ব্যাংককে আলাপ আলোচনা করে গিয়েছিলেন। চীনারা কিন্তু মিয়ানমারের ব্যাপারে পার্টিকুলারলি খুব একটুখানি তারা সতর্ক, যেটা জেনারেল আশফাক একটু আগে বলছিলেন, যে তাদের অর্থনৈতিক কারণে তারা খুব সেন্সিটিভ, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আগে চীনাদেরকে নিশ্চয়তা দিয়েছিল যে আমরা তো কোনো প্রবলেম করব না, কিন্তু এখন সেই নিশ্চয়তাটা নাই। তো কাজে এখানে চীনাদের একটু সেন্সিটিভিটি আছে, এবং আমরাও কিন্তু বাংলাদেশও কিন্তু এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তার কারণ আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে আছি, বা অর্থনৈতিকভাবে এমন একটা জায়গায় আছি, এখন কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়বার কিন্তু সুযোগ বাংলাদেশের নাই, আমার মনে হয় প্রয়োজনও নাই। তো কাজে সেই বিষয়গুলো মাথায় রেখেই আমাদেরকে এগুতে হবে, এবং যেটুকু সাবধানতা অবলম্বন করার দরকার সেটুকু সাবধানতা আমাদের অবলম্বন করতেই হবে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রোহিঙ্গাদের জন্য আলাদা একটি দেশ, অথবা রাখাইনে রোহিঙ্গা যে একটা মুসলিম কান্ট্রি তৈরি করবে, এইটার সম্ভাবনা এখনকার বাস্তবতায় আমি দেখছি না। আচ্ছা, ওখানে যারা আছে রাখাইন, যদি অনেক প্রিভিয়াস হিস্ট্রি যদি বলি, এই দুটো জাতিগোষ্ঠী রাখাইন এবং রোহিঙ্গা একসাথে ছিল হাজার বছর ধরে।
কিন্তু তাদের ভেতরে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা তৈরি হয়েছে বা করেছে বেসিক্যালি বামার জাতিগোষ্ঠী। বেসিক্যালি আপনি যদি ইতিহাস দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদেরকে সাপোর্ট করেছে বা ব্রিটিশ সাপোর্ট করেছে রোহিঙ্গাদেরকে, অন দ্য আদার হ্যান্ড জাপানিজরা করেছে রাখাইনদেরকে। সো এই যে দুই জাতি দুইভাবে চলে গিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, এইটাকে আবার পরবর্তীতে যখন বামার ক্ষমতায় আসলো স্বাধীনতার পরে, তখন আবার এটাকে ক্যাপিটালাইজ করেছে। কারণ বামার এই আরাকানে এসেছে 1784 সালে। তার আগে আরাকানে ওয়াজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এবং এসে 1784 থেকে 1824 সাল পর্যন্ত তারা এটাকে দখলে রাখতে পেরেছিল। পরবর্তীতে কিন্তু আবার এটা ব্রিটিশের অধীনে চলে যায়। সো বামারের সকল সময়ে, বা তাতমাদাও এখন যেটা আছে, যেটা বামার দ্বারা পরিবেষ্টিত বা ডমিনেটেড, তো তাদের সকল সময় এক ধরনের চেষ্টা থাকে ডিভাইড অ্যান্ড রুল, এবং তারা এই দুই জাতিগোষ্ঠীকে এক হতে দেয় না। আপনি যদি 2012-র যে গণ্ডগোল যেটা হলো, জাতিগত গণ্ডগোল যেটা হলো, সেখানেও কিন্তু ইন্ধন দিয়েছে এই বামার। সো আমরা এখনকার বাস্তবতায় যে, অর্থাৎ রাখাইন এবং রোহিঙ্গাদের ভেতরে যে সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক মধুর নয়, একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না। আচ্ছা, সো সেই বাস্তবতায় আমরা রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে যাব এবং রোহিঙ্গারা ওখানে একটা স্বাধীনভাবে বসবাস করবে, দুইটা জাতিগোষ্ঠী একসাথে থাকবে, এইরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখছি না। বাট এটা হওয়া উচিত। যদি সাস্টেইনেবল রিপিটেশন আমরা চিন্তা করি, তাহলে এই দুই জাতিগোষ্ঠী একসাথে থাকতে হবে, একজনের প্রতি আরেকজনের যে মমত্ববোধ, এটা তৈরি করতে হবে। সেটা আমরা প্রত্যাশা করছি, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে যৌক্তিকভাবে সেটা আসলে সম্ভব না। সো যে প্রস্তাবনা যেটা দিয়েছে জামাত ইসলাম টু চায়না, এইটা জেনে বুঝে দিয়েছেন কিনা অথবা বাস্তব ভিত্তিক প্রস্তাব কিনা, এটা আমি নিশ্চিত না।